নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও একটি হিস্ট্রি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। এই 25টি এমসিকিউ তোমাদের সামনের পরীক্ষায় খুবই কাজে আসবে। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর মক টেস্ট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটি শুরু করি। দেখো, একদম প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস হলো। এখানে উত্তর হবে ডি, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হলো সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস। প্রাচীন ভারতের নগরকেন্দ্রিক সভ্যতার নিদর্শন সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল বলে এই সভ্যতা এ যাবৎ সিন্ধু সভ্যতা নামেই পরিচিত ছিল। কিন্তু সম্প্রতিকালে ভারতের অন্তর্দেশে বহু খনন কার্যের ফলে মূল হরপ্পার 150টি ধ্বংসাবশেষের মতো ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। হরপ্পা সংলগ্ন এই অঞ্চল আরও বিস্তৃত ও মহেঞ্জোদারোর তুলনায় এই ধ্বংসাবশেষগুলি আরও প্রাচীন। সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড নীতি যে বিষয়টির সঙ্গে যুক্ত। এখানে উত্তর হবে ডি, সাংবিধানিক সংস্কার। মন্টেগু চেমসফোর্ড নীতি সাংবিধানিক সংস্কার বিষয়টির সঙ্গে যুক্ত। এখানে মনে রাখার বিষয় যে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার প্রবর্তন করা হয়। এই সময় ভারত সচিব ছিলেন এডউইন স্যামুয়েল মন্টেগু এবং ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। প্রশ্ন, নিম্নলিখিত কোন অশোকের মুখ্য শিলালেখটিতে প্রাকৃত ভাষা ও খরষ্ঠী লিপি ব্যবহৃত হয়েছে। এখানে উত্তর হবে সি, এ ও বি উভয়ই, অর্থাৎ মনসেরা ও শাহবাজগড়ি শিলালেখটিতে প্রাকৃত ভাষা ও খরষ্ঠী লিপি ব্যবহৃত হয়েছে। এখানে মনে রাখার বিষয় যে এই মানসেরা ও শাহবাজগড়ি ছিল অশোকের মুখ্য গিরিশাসন। সাধারণত এই দুটি খরষ্ঠী লিপি ও প্রাকৃত ভাষায় লেখা। পরের প্রশ্ন, সরকারি নিয়ন্ত্রণমুক্ত এবং সরকার থেকে কোনো আর্থিক সাহায্য নিত না এরকম ভারতের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় ছিল। এখানে উত্তর হবে এ, বিশ্বভারতী শান্তিনিকেতন। বিশ্বভারতী শান্তিনিকেতন সরকারি নিয়ন্ত্রণমুক্ত এবং সরকার থেকে কোনো আর্থিক সাহায্য নিত না এরকম ভারতের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় ছিল। এখানে মনে রাখার বিষয় যে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, উত্তর মেরু লিপি প্রধানত যে রাজার রাজত্বকালে খোদিত হয়েছিল। এখানে উত্তর হবে এ, প্রথম পরন্তক। উত্তর মেরু লিপি প্রথম পরন্তক রাজার রাজত্বকালে খোদিত হয়েছিল। এখানে মনে রাখার বিষয় যে প্রথম পরন্তক পাণ্ড্যরাজ দ্বিতীয় রাজসিংহকে পরাজিত করে মান্দুরাই কোন্ড উপাধি গ্রহণ করেন। তিনি পল্লব রাজ্য সম্পূর্ণ অধিকার করেন এবং কাঞ্চিতে রাজধানী স্থাপন করেন। উত্তর মেরু বা উথিমা মেরু গ্রামটি কাঞ্চিপুরমের নিকটে অবস্থিত ছিল। এটি ছিল গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এই উত্তর মেরু বিভিন্ন মন্দির গাত্র ও অন্যান্য স্থানে খোদিত বহু লিপি থেকে চোল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। শিলালিপিগুলি প্রধানত তামিল ভাষাতে রচিত। দেখো, পরের প্রশ্ন, আর্যদের কাছে সিন্ধুর অধিবাসী কী নামে পরিচিত ছিল। এখানে উত্তর হবে এ, দশায়ুষ। আর্যদের কাছে সিন্ধুর অধিবাসী দশায়ুষ নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, বেদের কোন অংশটি গদ্যপদ্য উভয় ভাষায় সংকলিত। এখানে উত্তর হবে ডি, যজুর্বেদ। বেদের যজুর্বেদ অংশটি গদ্য পদ্য উভয় ভাষায় সংকলিত। এখানে মনে রাখার বিষয় যে যজুর্বেদে যে গদ্য ভাষা ব্যবহৃত হয়েছে তা সংস্কৃত ভাষায় প্রথম গদ্য সাহিত্য। গদ্য জাতীয় মন্ত্রের সমাহার হল যজুর্বেদ। পরের প্রশ্ন, অশোকের রুম্মিন্দে স্তম্ভ গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনার সাথে সম্পর্কিত। এখানে উত্তর হবে এ, জন্ম। অশোকের রুম্মিন্দে স্তম্ভ গৌতম বুদ্ধের জন্ম ঘটনার সাথে সম্পর্কিত। একটু জেনে নেই এই রুম্মিন্দে স্তম্ভ কি। গৌতম বুদ্ধের 3টি গৌণ স্তম্ভলেখের মধ্যে 2টি নেপালে পাওয়া গেছে।
বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিষয় এতে রয়েছে। রুমিনদের স্তম্ভলেখ নেপালে পাওয়া গিয়েছে। বুদ্ধের জন্মস্থান বলে অশোক এখানে স্তম্ভ নির্মাণ করেন। আর নিগালি সাগর বা নিগলিভা এটাও নেপালে পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়েছিল? এখানে উত্তর হবে বি, বোম্বে বিশ্ববিদ্যালয়। নিম্নলিখিত বোম্বে বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, দিল্লি বা দিল্লিকা শহরের প্রতিষ্ঠাতা হলেন তোমার রাজপুত বংশীয় শাসক। এখানে উত্তর হবে এ, অনঙ্গপাল। দিল্লি শহরের প্রতিষ্ঠাতা হলেন তোমার রাজপুত বংশীয় শাসক অনঙ্গপাল। এখানে মনে রাখার বিষয় যে তোমার বংশের স্বাধীন শাসক রূপে অনঙ্গপালের নাম পাওয়া যায়। তিনি উত্তর ভারতে দিল্লিকা, বর্তমান দিল্লি নামক একটি নগরের পত্তন করে সেখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজন পদের তালিকা পাওয়া যায়? এখানে উত্তর হবে এ, অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায় মহাজন পদের তালিকা পাওয়া যায়। এখানে মনে রাখার বিষয় যে জৈন সাহিত্য ভাগবতী সূত্র আর বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় 16টি মহাজন পদের উল্লেখ পাওয়া যায়। সেগুলি হলো কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল, চেরি, বৎস, মৎস্য, সুরসেন, কুরু, পাঞ্চাল, অশ্মক, অবন্তী, গান্ধার, কম্বোজ। পরের প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেনের ভারতের স্বাধীনতা ঘোষণা এবং ভারত বিভাগ যে নামে পরিচিত? এখানে উত্তর হবে এ, 3 জুন প্ল্যান। লর্ড মাউন্টব্যাটেনের ভারতের স্বাধীনতা ঘোষণা এবং ভারত বিভাগ 3 জুন প্ল্যান নামে পরিচিত। এখানে মনে রাখার বিষয় যে 1947 খ্রিস্টাব্দের 3 জুন প্ল্যান বলকান বা মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা এবং দেশ বিভাগের সিদ্ধান্ত ঘোষিত হয়। পরের প্রশ্ন, মৌর্য যুগে বংশানুক্রমিক সৈন্যদের বলা হতো। এখানে উত্তর হবে বি, মৌল। মৌর্য যুগে বংশানুক্রমিক সৈন্যদের বলা হতো মৌল। এখানে মনে রাখার বিষয় যে মৌর্য যুগে অর্থশাস্ত্র অনুসারে বিভিন্ন প্রকার সৈন্য ছিল। 1 মৌল, 2 ভৃতক, 3 অটোবিবল, 4 মিত্রবল। আর এই মৌল ছিল বংশানুক্রমিক সৈন্য, আর ভৃতক ছিল ভাড়াটে সৈন্য, অটোবিবল ছিল বনবাসী জাতিদের সৈন্য, আর মিত্রবল ছিল মিত্র রাষ্ট্রের পাঠানো সৈন্য। পরের প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় বাহাদুর শাহ কাকে সাহেবী আলম বাহাদুর উপাধি দিয়েছিলেন? এখানে উত্তর হবে সি, বখত খান। 1857 বিদ্রোহের সময় বখত খান বাহাদুর শাহকে সাহেবী আলম বাহাদুর উপাধি দিয়েছিলেন। এখানে মনে রাখার বিষয় যে মহাবিদ্রোহের সময় বখত খান মিরাটে নিয়োজিত ছিলেন। এই বাহাদুর শাহ পরে বখত খানকে সাহেবী আলম উপাধি দেন। পরের প্রশ্ন, খাজুরাহো মন্দির নির্মাণ করেন? এখানে উত্তর হবে ডি, রাজপুত চান্দেল্য। রাজপুত চান্দেল্য খাজুরাহো মন্দির নির্মাণ করেন। এখানে মনে রাখার বিষয় যে প্রতিহার সাম্রাজ্য ভেঙে গেলে বুন্দেলখণ্ডে চান্দেল্যদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই চান্দেল্যদের প্রথম দিকে রাজধানী ছিল খাজুরাহো। 9ম শতকের প্রথমার্ধে নানুক এই বংশের প্রতিষ্ঠা করেন। চান্দেল্যরা প্রধানত প্রতিহারদের অধীনস্থ সামন্ত ছিল। নানুকের পর সিংহাসনে আরোহণ করেন যথাক্রমে তার পুত্র বাকপতি ও বাকপতির পুত্র জয়শক্তি। জয়শক্তির অপর নাম ছিল জেজা বা জেজকা। তার নাম অনুসারে চান্দেল্য রাজ্যের নাম হয় জেজকা ভুক্তি। জয়শক্তির পর সিংহাসনে বসেন তার ভ্রাতা বিজয়শক্তি এবং বিজয়শক্তির পুত্র রহিলা ও যশবর্মন বা লক্ষ্যবর্মন। স্বাধীন চান্দেল্য বংশের প্রতিষ্ঠা করেন যশবর্মন। তাকে চান্দেল্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আর খাজুরাহো লেখ থেকে যশবর্মনের রাজ্য জয়ের বিবরণ পাওয়া যায়। তিনি খাজুরাহো মন্দির নির্মাণ করেন। ফলে চান্দেল্য বংশের রাজা যশবর্মন খাজুরাহো মন্দির বা বিষ্ণু মন্দির নির্মাণ করেন। এই প্রশ্ন, প্রাচীনকালে উত্তর বিহার যে নামে পরিচিত ছিল? এখানে উত্তর হবে এ, বজ্জি। প্রাচীনকালে উত্তর বিহার বজ্জি নামে পরিচিত ছিল। অর্থাৎ প্রাচীনকালে উত্তর বিহার বা বৈশালী ব্রিজি বা বজ্জি নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, 1816 খ্রিস্টাব্দে বেরিলি বিদ্রোহে নেতৃত্ব দেন? এখানে উত্তর হবে ডি,
মুফতি মোহাম্মদ আইওয়াজ। মুফতি মোহাম্মদ আইওয়াজ 1816 খ্রিস্টাব্দে বেরেলি বিদ্রোহে নেতৃত্ব দেন। এখানে মনে রাখার বিষয় যে 1816 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ শুরু হয়, আর মুফতি মোহাম্মদ আইওয়াজ ইসলাম ধর্মের মর্যাদা রক্ষার জন্য জনসাধারণের কাছে এই বিদ্রোহে যোগদানের আহ্বান জানান। শাহজাহানপুর, আলিগড়, রামপুর প্রভৃতি অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ দেখা দেয়। ইংরেজ বাহিনী এই বিদ্রোহ দমন করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বংশের রাজারা নিজেদের ব্রাহ্ম ক্ষত্রিয় রূপে দাবি করত? এখানে উত্তর হবে এ সেন। সেন বংশের রাজারা নিজেদের ব্রাহ্ম ক্ষত্রিয় রূপে দাবি করত। এখানে মনে রাখার বিষয় যে সেন রাজাদের ক্ষত্রিয় ও ব্রাহ্ম ক্ষত্রিয় বলা হতো। তারা দক্ষিণাপথ অর্থাৎ মহীশূর অঞ্চল থেকে বাংলায় এসেছিলেন, ছিলেন গোঁড়া হিন্দু ধর্মাবলম্বী। পরের প্রশ্ন, এক্ষেত্রে আমরা মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারিনি। নিচের কোন ঘটনার সঙ্গে অ্যাটকিনসনের এই মন্তব্যটির সম্পর্ক আছে? এখানে উত্তর হবে এ 1857 এর মহাবিদ্রোহ। 1857 এর মহাবিদ্রোহের সঙ্গে অ্যাটকিনসনের এই মন্তব্যটি সম্পর্ক আছে যে এক্ষেত্রে আমরা মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারিনি। পরের প্রশ্ন, ক্ষমতায় আসীন হওয়ার পর বলবন কোন উপাধি ধারণ করেন? এখানে উত্তর হবে সি জিল্লে-ই ইলাহি। ক্ষমতায় আসীন হওয়ার পর বলবন জিল্লে-ই ইলাহি উপাধি ধারণ করেন। এখানে মনে রাখার বিষয় যে রাজপথকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে তিনি নিজে নায়েবত-ই খুদাই অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি আর জিল্লে-ই ইলাহি অর্থাৎ ঈশ্বরের ছায়া উপাধি গ্রহণ করেন। তিনি নিজেকে পারসিক কিংবদন্তির নায়ক আফ্রেশিওরের বংশধর বলে দাবি করতেন। পরের প্রশ্ন, সম্রাট অশোকের শিলালিপিগুলিতে সাধারণত তাকে কোন নামে পরিচিত করা হয়েছে? এখানে উত্তর হবে ডি প্রিয়দর্শী। সম্রাট অশোকের শিলালিপিতে সাধারণত তাকে প্রিয়দর্শী নামে পরিচিত করা হয়েছে। এখানে মনে রাখার বিষয় যে মৌর্য বংশের তৃতীয় এবং শ্রেষ্ঠ শাসক হল অশোক। 273 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসারের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেন। বিভিন্ন লেখ থেকে অশোকের বিভিন্ন নাম ও পদবীর উল্লেখ পাওয়া যায়। 1 ভাবরু লেখা থেকে মগধের রাজা, 2 মাস্কি ও গুর্জার লেখ থেকে অশোক নাম পাওয়া যায়, জুনাগড় লেখ থেকে অশোক মৌর্য নাম পাওয়া যায়, কান্দাহার লেখয় প্রিয়দর্শী, বারাবর লেখয় প্রিয়দর্শী রাজা, মাস্কি লেখয় দেবনাং প্রিয়দর্শী, অর্থাৎ সব বিভিন্ন লেখ থেকে সাধারণত তাকে প্রিয়দর্শী নামে পরিচিত করা হয়েছে। পরের প্রশ্ন, 1844 থেকে 45 সালে গাতকারীদের অভ্যুত্থান কার বিরুদ্ধে পরিচালিত হয়? এখানে উত্তর হবে ডি এ ও বি উভয়ই, অর্থাৎ ব্রিটিশ সরকার ও মহাজন উভয়েরই বিরুদ্ধে গাতকারীদের অভ্যুত্থান পরিচালিত হয়। তাহলে একটু জেনে নেই এই গাতকারীরা কে। গাতকারীরা ছিল মারাঠাদের অধস্তন কর্মচারী। মারাঠা সাম্রাজ্য ব্রিটিশদের অন্তর্গত হলে গাতকারীরা কর্মহীন হয়ে পড়ে। এছাড়া অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাজস্ব আদায়, তাদের জমিতে অধিকার খর্ব করা ইত্যাদি কারণে 1844 সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। পরের প্রশ্ন, কাকতীয় সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ছিল। এখানে উত্তর হবে বি মোটুপাল্লী। মোটুপাল্লী ছিল কাকতীয় সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এখানে মনে রাখার বিষয় যে ওয়ারাঙ্গল বা বরাঙ্গলের কাকতীয় রাজবংশ 11 শতকের প্রথমার্ধে প্রথম প্রধান রূপে বেতালের নাম পাওয়া যায়, যিনি পশ্চিম চালুক্যদের অধীনস্থ সামন্ত ছিলেন। বিদ্যান্ধার লেখ প্রতাপরুদ্র যশভূষণম গ্রন্থ থেকে জানা যায় যে কাকতীয়রা দেবী কাকতির পূজা করতেন, তাই এই সাম্রাজ্যের নাম হয় কাকতীয় সাম্রাজ্য। ওরুগাল্লু বা ওয়ারাঙ্গল শহরকে রাজধানী করার পূর্বে হানামাকোন্ডা কাকতীয়দের প্রথম রাজধানী ছিল এবং মোটুপাল্লী ছিল কাকতীয় সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর। পরের প্রশ্ন, এম.কে. গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এখানে উত্তর হবে বি জি.ডি. বিড়লা। এম.কে. গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জি.ডি. বিড়লা। এখানে মনে রাখার বিষয় যে
পুনা চুক্তির পরই গান্ধীজি হরিজনদের উন্নতি সাধনে এবং অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনে আত্মনিয়োগ করেন এবং 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি সর্বভারতীয় হরিজন সভা গঠন করেন। দেখো একদম শেষ প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধানের যে সদস্য পররাষ্ট্র মন্ত্রকের ভারপ্রাপ্ত ছিলেন? এখানে উত্তর হবে ডি সুমন্ত। শিবাজির অষ্টপ্রধানের সুমন্ত সদস্য পররাষ্ট্র মন্ত্রকের ভারপ্রাপ্ত ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে শিবাজির শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত 8 জন মন্ত্রী অষ্টপ্রধান নামে পরিচিত ছিলেন। এরা হলেন পেশোয়া বা মুখ্য প্রধান, অমাত্য বা মজুমদার, সরি নৌবত, ওয়াকিয়ানবিশ, সচিব বা স্বর্ণাবিশ, সুমন্ত বা দবির, ন্যায়াধীশ, পণ্ডিতরাও বা ধর্মাধ্যক্ষ। এই থাকলো আজকের হিস্ট্রি মক টেস্ট এমসিকিউ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। যদি পারো এই প্রশ্নগুলির মক টেস্ট তোমরা নিজেরাই দিয়ে আমাকে কমেন্টে জানাবে কে কত পেলে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।